রায়ের বিরুদ্ধে এবার নোংরা চক্রান্ত করার চেষ্টা করলো ঈশা এবং অঞ্জন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অঞ্জন ঈশাকে বলতে থাকে যে ঈশা, আমরা যা কিছু রায়কে না জানিয়ে করার চেষ্টা করছি সেটা কি আদৌ রায়ের জন্য ভালো হবে বলে তোমার আদৌ মনে হয়? তখন ঈশা বলতে থাকে যে আলবাত ভালো হবে, কারণ আর যাই হোক না কেন কতদিনই বা আমরা ওকে এখানে রাখবো বলো তো। আর কেন এবার রাখতে যাবো যেখানে কিনা ও নিজে থেকেও এই কথাটা আমাদের কাছে কনফার্ম করেছে যে ও একজন বিবাহিত মানুষ। তাহলে বিবাহিত একটা মহিলা হওয়া সত্ত্বেও ও নিজের স্বামীর সংসার করবে না, সেটা কী করে হয় বলো তো? আর যেখানে কিনা ওর স্বামী ওর সাথে সংসার করার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে, সেখানে ওর কিসের এত আপত্তি? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে ঠিক আছে, তাহলে বরঞ্চ আজ সন্ধ্যেই সব কিছু একবারে জলের মতন আমাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওর বিরুদ্ধে এরকম একটা নোংরা চক্রান্ত করতে গিয়ে আমার এতটা বিবেকে বাচ্চা, আমি কী বলবো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে দেখো অঞ্জন, আমরা যদি এতটাই ওর ভালো চেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে এই নোংরা চক্রান্তটা অবশ্যই করতে হবে ওর বিরুদ্ধে, নয়তো ওকে কী করে আমরা ওর পরিবারের কাছে বুঝিয়ে দিব বলো তো। অন্যদিকে যখন অনির্বাণ রায়ের গোটা পরিবারের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে দেখুন, আমার একটা আর্জি আছে বলতে পারেন আপনাদের সকলের কাছে, যে করেই হোক না কেন আগামী 8 ঘন্টার মধ্যে আপনাদেরকে সকল প্রিপারেশন নিয়ে আমার সাথে খড়গপুর যেতে হবে। আর রায়ে এবং আমার বিয়ের অ্যালবাম থেকে শুরু করে সব কিছু নিয়ে আপনাদেরকে আমার সাথে রওনা হতে হবে। আর এর পরে আমি কোনো রকম কোনো প্রশ্ন আপনাদের কাছ থেকে শুনতে চাই না। যা প্রশ্নের উত্তর আপনাদের আমি সকলকে আজ সন্ধ্যের মধ্যেই দিয়ে দিব। প্লিজ আপনারা প্লিজ একবার লাস্টবারের মতন আমার উপরে বিশ্বাস করে আস্থা রেখে প্লিজ একবার আমার কথাটা রাজি হয়ে যান। প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এরপরে আমি আর কোনোদিন আমার মুখ অব্দি আপনাদেরকে দেখাবো না। কিন্তু আজকে আমি এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি যে আপনারা কোনো মতে নিরাশ হবেন না। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে কোন কথার ভিত্তিতে আমি তোমার উপরে বিশ্বাস করবো বলো তো? তোমার মতন একটা বিশ্বাসঘাতকের হাতে তোমার উপরে বিশ্বাস করি তো আমি আমার মেয়েকে তুলে দিয়েছিলাম, কিন্তু তারপরে কী ফল হলো? আমার মেয়েটা লাস্টে কিনে মরে গেল। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনার মেয়ে মরেনি, আর তারই প্রমাণ আজকে আমি আপনাকে স্বচোখে দেখবো। তাই আপনি যদি স্বচোখে সেই সকল প্রমাণ দেখতে চান তাহলে যত শীঘ্র সম্ভব প্লিজ তৈরি হয়ে নিন। আমাদেরকে এক জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আপনি আপনার সেই হারানো মেয়েকে অবশ্যই ফিরে পেতে পারেন। অন্যদিকে রাগের দাদাভাই বলতে থাকে যে ইয়ার্কি হচ্ছে এখানে, তুমি কি মনে করছো যে আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে তুমি আমাদের সকলকে নিয়ে কোথাও একটা যদি গুম করে নেওয়ার চেষ্টা করো তখন কী হবে? কারণ তুমি তো খুব ভালো করে জানো যে রাইকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে সেই সুবাদে আমরা রাইয়ের এই মিসিং হওয়ার পেছনে যে আসল প্রখ্যাত দোষী তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে। তাহলে এমনটাও তো হতে পারে যে তুমি আমাদের সকলকে নিয়ে অন্য কোথাও একটা জিম্মি করে রাখার চেষ্টা করবে, যাতে কিনা আমরা তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিতে পারি। অন্যদিকে রায়ের বৌমনি রায়ের দাদাভাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে বিক্রম এসব কী কথা বলছো তুমি? বলো তো কেনই বা এরকমটা করতে যাবে? এতে ওর কী বা স্বার্থ আছে বলো তো? ছেলেটা যখন এত বড় মুখ করে এসে আমাদের কাছে একটা কথা বলেছে তাহলে ওর কথাটা রাখতেই বা কী বলো তো? এখানে তো আমাদের টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুই দিতে হচ্ছে না। এখানে যদি আমরা এতদিন ধরে যার অপেক্ষায় রয়েছি তার দেখা মিলে তাহলে তোমার কিসের এত আপত্তি বলো তো? তুমি কি জানো যে রায় ফিরে আসুক? অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে মিষ্টি, তোমার সত্যকার অর্থেই মনে হয় যে এই ছেলেটা আমার রায়ের কোনো একটা খোঁজ দিতে পারবে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি আপনাকে 110% শিওর হয়ে বলছি, আপনি প্লিজ একবার আমার উপর আস্থা রেখে আপনি প্লিজ আমার সাথে চলুন। আপনাদের সহপরিবারকে আমাদের সাথে যেতে হবে, নয়তো বা আজকেও হয়তো বা আমাদের হাত থেকে সেই রাঘব বলটা ফসকে যেতে পারে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ঠিক আছে, তোমার উপরে শেষবারের মতন বিশ্বাস করে আমরা সকলে যাবো, চলো তাহলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।